রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই আমি শাহনারা আক্তার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী, ক্লাস পরিচালনায় আছি। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে ক্লাস নিব। অধ্যায়ের নাম যুক্তির উপাদান। যুক্তির উপাদান হিসাবে যে বিষয়গুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম তার মধ্যে পদ, শব্দ, বাক্য, পদ ও বাক্য শব্দের শ্রেণীবিভাগ, প্রকারভেদ, যুক্তিবাক্যের গঠন, যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ, বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরের নিয়ম, বাক্যকে যুক্তিবাক্যে পদের ব্যাপ্ততা, এ, ই, আই ও বাক্যে পদের ব্যাপ্ততার ব্যবহার, এই সব কিছু নিয়েই যুক্তির উপাদান গঠিত। আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব এবং সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ। পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের আজকে আমাদের আলোচ্য বিষয় পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের সংজ্ঞা, তাদের সম্পর্ক এবং ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়ম এবং নিয়মের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। এই আলোচনা শেষে তোমরা পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের সংজ্ঞা জানতেও বলতে পারবে, ব্যক্তার্থ জ্ঞাতার্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়ম নির্ণয় করতে পারবে এবং নিয়মের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ। যুক্তিবিদ্যার পদের আলোচনার ক্ষেত্রে এর দুটো দিক বিশেষভাবে পর্যালোচনা করা হয়। তা হলো একটি পদের সংখ্যার দিক এবং অপরটি তার অপরিহার্য গুণের দিক, যা বিষয়টির আসল পরিচয় বহন করে। কোনো পদকে ব্যবহার করার সময় আমরা প্রথমে চিন্তা করি কোন কোন বস্তুর উপর পদটি প্রযোজ্য এবং পরে চিন্তা করি পদটি যে সমস্ত বস্তুর উপর আরোপিত তাদের সকলের মধ্যে কি কি অনিবার্য গুণ বর্তমান। পদের এই সংখ্যার দিককে বলে ব্যক্তার্থ আর গুণের দিককে বলে জ্ঞাতার্থ। সংখ্যার দিকটা হচ্ছে ব্যক্তার্থ আর গুণের দিকটা হচ্ছে জ্ঞাতার্থ। ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের সংজ্ঞা কি সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব। কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সেই বস্তু বা বস্তুসমূহকে ওই পদে ব্যক্তার্থ বলে। যুক্তিবিদ পি.কে. রায় বলেন, একটি পদের ব্যক্তার্থ গঠিত হয় ওই সমস্ত ব্যক্তি বা বস্তু দ্বারা যাদের উপর একই অর্থে পদটি প্রযোজ্য। ব্যক্তার্থ হলো পদের সংখ্যার দিক। ব্যবহারের সময় একটি পদ যে সমস্ত ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, অর্থাৎ যাদেরকে ওই একই নামে আখ্যায়িত করা যায়, সেটাই হলো ওই পদের ব্যক্তার্থ। ব্যক্তার্থ কোনো কোনো সময় গণনার যোগ্য, আবার কোনো কোনো সময় অগণিত। যেমন মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেই সমস্ত জীব যারা মানুষ নামে পরিচিত, অর্থাৎ দুনিয়ার সকল মানুষ যাদের উপর মানুষ পদটি আরোপিত। মানুষের ব্যক্তার্থ অগণিত। অনুরূপভাবে আমরা যদি বলি বই পদটির ব্যক্তার্থ সকল বই, কেননা এর দ্বারা সকল কেবল
যুক্তিবিদ্যা, সাহিত্য বা দর্শনের বইকেই বোঝায় না, বরং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল বিষয়ের উপর লিখিত সকল বইকেই বোঝায়। বই পদটি সকল বইয়ের উপরে সমানভাবে প্রযোজ্য হয়। পদের জ্ঞাতার্থ: কোনো পদ যে সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে, সেই গুণ বা গুণ সমষ্টিকে ওই পদের জ্ঞাতার্থ বলে। তাহলে জ্ঞাতার্থ কাকে বলছে? যে একটি পদের সাধারণ ও আবশ্যিক গুণকে জ্ঞাতার্থ বলছে। যুক্তিবিদ পি.কে. রায় বলেন, একটি পদের জ্ঞাতার্থ গঠিত হয় ওই গুণ বা গুণের সমষ্টি দ্বারা যা পদটি দ্বারা নির্দেশিত হয় এবং যা ওই পদের অন্তর্গত প্রতিটি ব্যক্তি বিশেষের মধ্যে বর্তমান থাকে। অর্থাৎ একটি পদের জ্ঞাতার্থ হচ্ছে ওই পদ কর্তৃক নির্দেশিত অনিবার্য গুণ বা গুণ সমষ্টি। জ্ঞাতার্থ হলো পদের গুণের দিক। বস্তুর মধ্যে বিভিন্ন প্রকারের গুণ থাকতে পারে, কিন্তু জ্ঞাতার্থ বলতে সেই গুণ বা গুণ সমষ্টিকে বোঝায় যা একই শ্রেণীর সকলের মধ্যেই বিদ্যমান এবং যা অর্থের দিক দিয়েও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আমরা বলি যে মানুষ পদটি জ্ঞাতার্থ হচ্ছে মানুষের সাধারণ ও মৌলিক দুটি গুণ, যথা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আমরা জানি মানুষের মধ্যে ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, দয়া, ক্রোধ, সততা প্রভৃতি গুণ বর্তমান, কিন্তু আসলে এগুলো মোটেই মৌলিক নয়। এরা আবার অনেকাংশেই পরিবর্তনশীল। তাই মানুষ পদের জ্ঞাতার্থ হিসাবে এমন দুটি গুণকে বেছে নেওয়া হয়েছে যা অতিমাত্রায় ব্যাপক, সাধারণ ও গুরুত্বপূর্ণ বা আবশ্যিক। সুতরাং সব মানুষের মধ্যেই বর্তমান এবং মানুষ বলে পরিচিত হবার পক্ষে অনিবার্য এমন দুটি গুণ অর্থাৎ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষ পদের জ্ঞাতার্থ। অনুরূপভাবে মিষ্টি পদটির জ্ঞাতার্থ হচ্ছে মিষ্টিত্ব। এই গুণটি সব মিষ্টি জিনিসের মধ্যে বর্তমান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণের আলোচনায় তোমরা নিশ্চয়ই ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ কী সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলে। সহজ কথায় মনে রাখবা যে ব্যক্তার্থ হচ্ছে সংখ্যার দিক আর জ্ঞাতার্থ হচ্ছে গুণের দিক। একটি পদের ব্যক্তার্থ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা গুণকে নির্দেশ করা হয়, আর জ্ঞাতার্থ দ্বারা কোনো আবশ্যিক গুণ বা গুণসমূহকে প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ বলেছেন, প্রতিটি পদই বস্তুকে নির্দেশ করে এবং গুণকে প্রকাশ করে, এবং একটি পদের ব্যক্তার্থ তার বস্তুর দিক উল্লেখ করে এবং একটি পদের জ্ঞাতার্থকে তার গুণের দিক উল্লেখ করে সংজ্ঞায়িত করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের মধ্যে একটা গভীর সম্পর্ক বিদ্যমান। এরা একে অপরের উপরে নির্ভরশীল, অর্থাৎ পদের ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি পায়। এদের একটি বাড়লে অপরটি কমে এবং একটি কমলে অপরটি বাড়ে। এই বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়মকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। যেমন ব্যক্তার্থের দিক থেকে যদি ব্যক্তার্থ বাড়ে তবে জ্ঞাতার্থ কমে, যদি ব্যক্তার্থ কমে তবে জ্ঞাতার্থ বাড়ে। আবার জ্ঞাতার্থের দিক থেকে যদি জ্ঞাতার্থ বাড়ে তবে ব্যক্তার্থ কমে, যদি জ্ঞাতার্থ কমে তবে ব্যক্তার্থ বাড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমরা লক্ষ্য করো স্লাইডের দিকে আমি একটি ছকের সাহায্যে ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের
বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়মটা কিভাবে সংগঠিত হয় সেই সম্পর্কে এখন আলোচনা করব। তোমরা ভালোভাবে ছকের দিকে লক্ষ্য করো এবং আমার লেকচারটাকে অনুসরণ করো, তাহলেই তোমরা বুঝে যাবা। ছক অনুযায়ী দেখো, জীব পদের ব্যক্তার্থ হচ্ছে সকল জীব, জীবের সংখ্যা অসংখ্য অগণিত। মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ, মানুষের সংখ্যা সীমিত ও গণনার যোগ্য। আর সভ্য মানুষের ব্যক্তার্থ হচ্ছে সকল সভ্য মানুষ, অসভ্য মানুষ বাদ থাকায় এর সংখ্যা মানুষের চেয়ে কম। সুতরাং জীব, মানুষ, সভ্য মানুষ, স্লাইডে সৎ মানুষ লেখা আছে, কিন্তু ছকে সৎ মানুষ লেখা আছে, কিন্তু স্লাইডের ভিতরে সভ্য মানুষ, যা সৎ আর সভ্য একই রকমের ভাষা, সমস্যা নাই, তোমরা একটু মিলাইয়া পড়ে নিবা। সভ্য মানুষের ব্যক্তার্থ সবচেয়ে কম, কিন্তু ব্যক্তার্থের দিক থেকে এটা হলো। এখন যদি আমি জ্ঞাতার্থের দিক থেকে বিচার করি, তাহলে দেখা যাবে যে জীবের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি, মানুষের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর সভ্য মানুষের জ্ঞাতার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। অর্থাৎ সভ্য মানুষের জ্ঞাতার্থ সবচেয়ে বেশি, মানুষের জ্ঞাতার্থের কম এবং জীবের জ্ঞাতার্থ সবচেয়ে কম। এর থেকে বোঝা যায় যে পদের ব্যক্তার্থ বেশি, যে পদের ব্যক্তার্থ বেশি তার জ্ঞাতার্থ কম, এবং যে পদের জ্ঞাতার্থ বেশি তার ব্যক্তার্থ কম। আবার খেয়াল করো, মানুষ পদের জ্ঞাতার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এর সাথে সভ্যতা গুণটি যোগ করলে জ্ঞাতার্থ বেড়ে যাবে, কিন্তু ব্যক্তার্থ কমে যাবে। কেননা এই তিনটি গুণের অধিকারী পদটি হবে সভ্য মানুষ। সভ্য মানুষের ব্যক্তার্থ মানুষের চেয়ে কম, আবার মানুষের জ্ঞাতার্থ থেকে বুদ্ধিবৃত্তি গুণটি বাদ দিলে জ্ঞাতার্থ কমে যাবে এবং ব্যক্তার্থ বেড়ে যাবে। কেননা শুধুমাত্র জীববৃত্তি গুণের অধিকারী পদটি হবে জীব, জীবের ব্যক্তার্থ মানুষের চেয়ে বেশি। সুতরাং দেখা যায় যে জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে এবং জ্ঞাতার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। আমি আবারও বোঝাচ্ছি যে মানুষ পদের ব্যক্তার্থ সকল মানুষ, এর সাথে অন্যান্য জীব বস্তুকে যোগ করলে ব্যক্তার্থ বেড়ে গিয়ে দাঁড়াবে সকল জীব, ফলে ব্যক্তার্থ কমিয়ে গিয়ে হবে শুধুমাত্র জীববৃত্তি। জীবের জ্ঞাতার্থ মানুষের চেয়ে কম, আবার মানুষের মধ্যে থেকে সভ্য মানুষকে বাদ দিলে ব্যক্তার্থ কমে গিয়ে দাঁড়াবে সকল সভ্য মানুষ, কিন্তু সভ্য মানুষের জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে এবং ব্যক্তার্থ কমলে জ্ঞাতার্থ বাড়ে। এই বাড়া কমা বা হ্রাস বৃদ্ধির নিয়মের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের বিপরীতক্রমী হ্রাস বৃদ্ধির বৃদ্ধির নিয়ম যে আমি এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করলাম, সেটা যে সব ক্ষেত্রেই কার্যকর এমন নয়। এই নিয়মের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের এই নিয়মটি কেবলমাত্র জাতি বা শ্রেণীবাচক পদের ক্ষেত্রেই প্রযোজ্য, কেননা কোনো একক বা বিশিষ্ট পদের বেলায় প্রযোজ্য নয়। আমি আবারও বলছি যে ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের এই নিয়মটি কেবলমাত্র জাতি বা শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো একক বা বিশিষ্ট পদের বেলায় প্রযোজ্য নয়। যেমন জীব,
মানুষ, সৎ মানুষ, এগুলো শ্রেণী বা জাতিবাচক পদ। নিয়মটি এগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বিশেষ মানুষ, করিম, রহিম বা বিশেষ বস্তু, চাঁদ, সূর্য, বইটি, কলমটি ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য নয়। দ্বিতীয়ত, যে পদের ব্যক্তার্থ সুনির্দিষ্ট সেক্ষেত্রে ব্যক্তার্থ বাড়া কমার কোনো প্রশ্ন ওঠে না, তাই এই ক্ষেত্রে হ্রাস বৃদ্ধির নিয়মটিও কার্যকর নয়। যেমন 1 ডজন কমলার জায়গায় 1 হালি কমলা বলা হলে কমলার জাত্যার্থের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ একই জাতির কোনো বিষয়ের সংখ্যাগত পরিবর্তন আবশ্যিক গুণের পরিবর্তন ঘটায় না। তৃতীয়ত, কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যক্তার্থকে বাড়তে দেখা যায়, কিন্তু তার জাত্যার্থ অপরিবর্তিত থাকে। যেমন সৌরজগতে 11টি গ্রহ আছে, যদি বৈজ্ঞানিকরা আরও একটি সন্ধান পান তাতে করে গ্রহের ব্যক্তার্থ বাড়লেও এর আবশ্যিক গুণাবলী অর্থাৎ জাত্যার্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। তাই কোনো পদের ব্যক্তার্থ বাড়লেই যে জাত্যার্থ কমে যাবে এমনটি অপরিহার্য নয়। চতুর্থত, ব্যক্তার্থ ও জাত্যার্থের মধ্যকার হ্রাস বৃদ্ধি সব ক্ষেত্রে সমানুপাতিক নয়, অর্থাৎ পদের কতটা ব্যক্তার্থ বাড়লে কতটা জাত্যার্থ কমবে, অথবা কতটা জাত্যার্থ বাড়লে কতটা ব্যক্তার্থ কমবে, তার কোনো গাণিতিক অনুপাত নেই, কারণ একটির সামান্য পরিবর্তন অন্যটির বিরাট পরিবর্তন ঘটাতে পারে। সুতরাং দেখা যায় যে পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের মধ্যকার হ্রাস বৃদ্ধির নিয়মটি ত্রুটিমুক্ত নয়। কয়েকটি সমজাতীয় শ্রেণীবাচক পদকে জাতি ও উপজাতির আকারে ক্রম অনুসারে সাজালেই কেবল এই নিয়মটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্যথা নিয়মটি অর্থহীন। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে তোমরা নিশ্চয়ই ব্যক্তার্থ জাত্যার্থ কী সেই সম্পর্কে জানতে পারলে, এর হ্রাস বৃদ্ধির নিয়মটাও জানতে পারলে, এবং কি কি এই নিয়মের ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা রয়েছে সেই সম্পর্কেও তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে। আর এই প্রশ্নটা ব্যক্তার্থ ও জাত্যার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটি, এই প্রশ্নটি সচরাচর সব পরীক্ষাতেই আসে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বইয়ে আমি যে স্লাইডের ছকটা দিয়েছি এই ছকটা বইয়েও আছে, তোমরা বই সামনে রেখে আমার স্লাইডের দিকে খেয়াল করে তোমরা প্রশ্নটা সুন্দর করে উত্তরটা রেডি করে সুন্দর করে মুখস্থ করে রাখবা। এটা অবশ্যই তোমাদের সব পরীক্ষাতে, কলেজের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সব পরীক্ষাতেই আসে। তোমরা এটা খুব ভালো করে পড়ে রাখবা যেন পরীক্ষায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।